সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতদিনই বলছিলাম আজকে পড়াবো তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তড়িৎ চুম্বকীয় বিকিরণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখন প্রশ্ন এখানে দুটি টার্ম, একটা হলো তড়িৎ, একটা হলো চুম্বকীয়, আর বিকিরণ নরমাল রেডিয়েশন। তাহলে রেডিয়েশনের বৈশিষ্ট্য কয়টা? রেডিয়েশনে কয়টা ধর্ম আছে? একটা তড়িৎ ধর্ম, একটা চুম্বক ধর্ম, একটা ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড। এই দুইটা ফিল্ড মিলে রেডিয়েশন প্রবাহিত। দুইটা যখনই রেডিয়েশন অর্থাৎ বিকিরণ যখনই চলে, সঙ্গে সঙ্গে দুইটা বৈশিষ্ট্য ক্রিয়েট হয়। দুইটা বৈশিষ্ট্য ছাড়া রেডিয়েশন নাই। তাহলে একটার নাম বলছি ইলেকট্রিক ফিল্ড, একটার নাম বলছি ম্যাগনেটিক ফিল্ড। দুইটা মিলে আমরা বৈশিষ্ট্য মিলে আমরা তাদের বলবো রেডিয়েশন। যেই রেডিয়েশনকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং তার সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ড এবং এর সাপেক্ষে, এটাই বলা হয় রেডিয়েশনের পুরো বৈশিষ্ট্য। এবার একটা কথা বলো, রেডিয়েশন বা বিকিরণ এইটা কি জিনিস আসলে? রেডিয়েশন একক কোনো, আমরা বলছি বিকিরণ বা আলো, এটাকে আইনস্টাইন বলছে কণা হিসাবে। এই যে কণা, যখন কণাগুলোর নাম কি? আলোক কণার নাম আমরা বলছিলাম ফোটন। আলোক কণার নাম আমরা বলছি ফোটন। প্রত্যেকটা ফোটনের শক্তি বলছিলাম এস নিউ, এক কোয়ান্টাম শক্তি। এক কোয়ান্টাম শক্তি এস নিউ। তাহলে এখন একটা কথা বলো, যখনই আমি বলবো আলো, আলো কি একটা কণা? শুধু একটা কণাই আলো সৃষ্টি করে না। আলো হলো এ প্যাকেট অফ ফোটনের সমাহার। কোটি 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 ফোটন প্রবাহিত হচ্ছে, তার সম্মিলিত রূপকে আমরা বলতেছি রেডিয়েশন, বিকিরণ বা আলো। তাহলে প্রত্যেকটা ফোটনের শক্তি এস নিউ, এক কোয়ান্টাম শক্তি। তাহলে এই যে অজস্র ফোটনের সমাহার, তাহলে প্রত্যেকটা ফোটনের শক্তি এক কোয়ান্টাম। ফলে আমরা আলোকে বলি এক প্রকার শক্তি, অর্থাৎ আলো যে অসংখ্য ফোটনের সমাহার, আর প্রত্যেকটা ফোটন শক্তির রূপ, ফলে আমরা আলোকে একত্রে বলি আলো এক প্রকার শক্তি। তাহলে এখন বলো, ফোটন কণা বিশিষ্ট এই যে প্রত্যেকটা ফোটন কিভাবে চলে? কণা চলে কিভাবে? তখন দি ব্রগলি বলল এদের তরঙ্গ প্রকৃতি আছে, তরঙ্গ রূপ বিদ্যমান। আর তরঙ্গ রূপে যখনই আলো চলাচল করে, তখনই আলোর মধ্যে চলন্ত কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। আর আমরা এটা জানি, তোমরা জানো, ইলেকট্রিক ফিল্ড যেখানে ক্রিয়েট হয়, সেখানে সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। যে কোনো মাধ্যমে, শূন্যে হোক, যে কোনো মাধ্যমে হোক, এই ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ড লম্বভাবে অবস্থান করে। এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা হবে ম্যাগনেটিক ফিল্ড। এই শূন্য মাধ্যমেও যখন আলো চলাচল করে, তখনও এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এটা লম্বভাবেই এক পরস্পরের সাপেক্ষে সমকোণে অবস্থান করে। কথা বলি, তাহলে এখন বলো, এই কারণে আমরা বলছি যে আলো এক প্রকার তড়িৎ এবং চুম্বক ধর্ম সম্পন্ন বিকিরণ। এবং আমরা এই যে বিকিরণ, এটার এখন আমরা দেখব কিছু বৈশিষ্ট্য। এক, তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন, তার যেহেতু তরঙ্গ রূপে চলে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ কত তৈরি করবে, কম্পাঙ্ক কি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ওয়েভ নাম্বার কি, এই জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা এটা মুছে দিয়ে
তাহলে আমরা এখন শুরু করব যে দেখি আলোর বেগ নরমালি শূন্য মাধ্যমে আলোর বেগ, আলো যেহেতু চলে তাহলে আলোর বেগ শূন্য মাধ্যমে আমরা তোমাকে দেখাতে চাচ্ছি। দেখো শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা নরমালি প্রকাশ করি সি দ্বারা। সি ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে 3 না দিয়ে 2.97ও বলা যায়, 3.8 মিটার পার সেকেন্ড আলোর বেগ। আর যদি আমি এটাকে সেন্টিমিটারে বলি 3.10 সেন্টিমিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর বেগ। এবার আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলতে চাই, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, 10⁻⁷ সেন্টিমিটার। এটা সম্পর্ক লাগবে, কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলো, তরঙ্গ সংখ্যা বলো, এত ক্ষুদ্র দৈর্ঘ্য যে মিটারে যদি আমি বলি 10⁻⁹, এটাকে স্বাভাবিক করলে আমি ন্যানোমিটার হিসেবে কনভার্ট করে ন্যানোমিটার বলতে পারি। যদিও এসআইএ এককে আমরা বলি সর্বদা মিটার দৈর্ঘ্যের একক, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মানটা খুব ক্ষুদ্র, মানটাকে স্বাভাবিক করার জন্য আমরা নর্মালি ন্যানোমিটার বলবো। তখন ন্যানোমিটার দেখো 10⁻⁹ মিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার, 10⁻⁷ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার। আর একটা টার্ম আছে 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁸, 10⁻⁻10 মিটার, 10⁻⁸ সেন্টিমিটার। এইটা নোট থাকলো সাইডে, এটা আমাদের অঙ্ক করার জন্য, কনভার্সনের জন্য প্রয়োজন হতে পারে। তো আমরা এবার দেখব একটা কথা, ধরি দুটি আলো চলাচল মানে তরঙ্গ রূপে চলে। একটা আলো দেখো এখান থেকে ধরে নেই এই পর্যন্ত 1 সেকেন্ডে আলো চলাচল করে, 1 সেকেন্ডে আলো চলাচল করে। আর একটা আলো, বিভিন্ন বর্ণের আলো আছে, বিভিন্ন পাওয়ারের আলো আছে, সেটাও এরকম 1 সেকেন্ডে এত দূরত্ব চলাচল করে। তাহলে 1 সেকেন্ড বলতে কত দূরত্ব বলো তো? এই দূরত্বটা সি দূরত্ব, সি সেন্টিমিটার, সি মিটার। এই দূরত্বে দুই ধরনের আলো, একটা আলো এভাবে যাচ্ছে, আর একটা আলো যাচ্ছে এরকম। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুইটার আলো দুই ধরনের আলো, একটা আলোতে তরঙ্গ দেখো আর একটা আলোতে তরঙ্গ দেখো, একই দ্রুত অতিক্রমকারে। আমরা বলছি দেখো তো এই দুই পাদবিন্দু এবং এই শীর্ষ থেকে এই শীর্ষ বা পাদবিন্দু থেকে পাদবিন্দু, এই দূরত্বটাকে আমরা কি বলি? একটা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তাহলে বলো তো এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত? এইটা থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এখন বলো তো এখানে তরঙ্গ কতগুলো হবে, এখানে তরঙ্গ কতগুলো হবে? এই দূরত্বটাকে আমরা কি বললাম? মোট দূরত্ব, ছি। এখন প্রশ্ন বলো তো এখানে সি মিটার, সি সেন্টিমিটার, এই দূরত্বে 1 সেকেন্ডে আলো চলাচল করে, এই দূরত্বে বলো তো কতগুলো তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে আমরা তাকে কি বলতে পারি? আমরা বলতে পারি 1 সেকেন্ড সময় ধরে সময়ে আলো চলার পথে যতগুলি তরঙ্গ সৃষ্টি করে তার মোট সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি বললাম? 1 সেকেন্ড সময়, এই যে এই দূরত্ব চলার সময়
আলো চলার পথে যতগুলি তরঙ্গ সৃষ্টি করে, একটা করে তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, একটা তরঙ্গের দৈর্ঘ্যের নামেই হলো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। এইকে প্রকাশ করা হয়, গতদিনও বলছিলাম, একে প্রকাশ করা হয় নিউ দ্বারা। নিউটা নয়ের মতো, নিউ, বারবার বলছি নিউ, কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করে, এই এ নিউ, নিউ, এই যে নিউ। আবার তুমি যদি আরো ভালো করে এরকম নিউ, নয়টা একটু মুড়িয়ে দাও, এরকম নিউ। তাহলে এই যে নিউ, এবার বলছি দেখো তাকে প্রকাশ করে 1 সেকেন্ড সময়ে আলো চলার পথে যতগুলি তরঙ্গ সৃষ্টি করে তার মোট সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে এখন বলো তো, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য নিউ, মোট কম্পাঙ্ক নিউ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, মোট কম্পাঙ্ক নিউ। তাহলে এর সাথে সির সম্পর্কটা কি? সি মোট দূরত্ব। তাহলে আমরা এরকম বলতে পারি কিনা দেখো তো, যে সি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, মোট তরঙ্গ ইজ ইকুয়াল টু সি দূরত্বে 1 সেকেন্ড সময়ে আলোর বেগ, সি দূরত্বে কতগুলো তরঙ্গ সৃষ্টি করবে। এটার মান হলো, এটার একক হলো বলো, এটার একক, স্যার এটার একক কি? পার সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ড, পার সেকেন্ড নিউ, পার সেকেন্ড। আর এটার একক কি বলো তো? এটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। তো যদি এটাকে মিটার ধরি তাহলে পার সেকেন্ড ইন্টু মিটার ইজ ইকুয়াল টু বলো তো মিটার পার সেকেন্ড আসে কি না? তাহলে সি ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড, তার মানে পার সেকেন্ডে দেখো কত মিটার দ্রুত অতিক্রম করে আলোর বেগ, সেটাই। এবং তাহলে এখন বলো তো, এটা তো একক সংক্রান্ত গেল। আমরা এখান থেকে একটা জিনিস পাই কি না, নিউ ইজ ইকুয়াল টু কত কি? নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা বলো। আবার যদি বলি যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি? ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই বলো তো কি আসবে? সি বাই নিউ। সি বাই নিউ। ল্যামডা হলো মিটার একক। কেমনে স্যার? এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক পার সেকেন্ড, ক্যান্সেল করে মিটার। আর ল্যামডার একক যদিও বলি আমরা এসআই পদ্ধতি মিটার, আমরা সর্বশেষ নিয়ে আসবো ওটাকে ন্যানোমিটারে। একই বলো তো নিউ এর একক কি? নিউ এর একক দেখো তো, এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার, মিটার মিটার ক্যান্সেল পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটার একক চলে আসতেছে। এবার আমরা এটা মুছে দিয়ে আমরা দেখতে চাই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাপেক্ষে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাপেক্ষে আমরা যে ফোটনের শক্তির সমীকরণটা পেয়েছিলাম ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। দেখো তো আমরা এটা লিখতে পারি কি না, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এখানে এই ছিল প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের মান গতদিন লিখে দিয়েছিলাম। এই নিউ হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ই হলো এনার্জি, একটা ফোটনের শক্তি, একটা ফোটনের শক্তি। তাহলে বলো তো এখন নিউ এর মান কি? ই ইজ ইকুয়াল টু এই সি বাই ল্যামডা। এবার একটা কথা বলো তো, এইচ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, আলোর বেগ নির্ধারিত কনস্ট্যান্ট যদি ধরি, তাহলে বলো তো এটাকে সমানুপাতিক করলে এইটা আসে কি না? ই প্রপোর্শনাল 1 বাই ল্যামডা, ই প্রপোর্শনাল 1 বাই ল্যামডা। তাহলে বলো তো ইর সাথে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক কিনা? তাহলে কি আমরা বলতে পারি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে আলোর শক্তি কম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, এই আলোটা দুর্বল, এই আলোটা শক্তিশালী আলো। দেখো একটা বলছি দুর্বল আলো আর একটা শক্তিশালী। কিভাবে? তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক।
তাহলে আমরা দেখো এটা একটা সম্পর্ক পেয়েছি, এটা একটা সম্পর্ক পেয়েছি, এটা নিজেও একটা সম্পর্ক, তারপরে আমি এটা পাইলাম, এইটা পাইলাম। আমাকে এখান থেকে দেখলাম যে এনার্জির সাথে তোমার হলো ল্যামডা ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। আমাকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে এনার্জি বের করো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে বলো তো আমি তরঙ্গ এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট মান জানি, সি আলোর বেগ অলওয়েজ এই মিটার অথবা সেন্টিমিটার, এটা এসআই, এটা সিজিএস একক ইউনিট। তাহলে বলো এসআই করলে এসআই মিটার আর সিজিএস করলে সেন্টিমিটার। তাহলে এবার আমরা একটা জিনিস এরপরে দেখতে চাই, তাহলে নিউ বা কম্পাঙ্ক বলছি কাকে বলে, কম্পাঙ্ক সাপেক্ষে আমরা বলো তো এনার্জি বের করতে পারবো কিনা। এই দুইটা আলোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারলাম, এটা দুর্বল আলো, এটা শক্তিশালী আলো, এখান থেকেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা এটা দেখবো, এরকম অঙ্ক করেও দেখবো। তাহলে আমরা এটা মুছে দেই। এবার একটা কথা বলো তো, এই আলোর যে মান, আলোর বেগের যে মান এত বড় মান, এই মানে যদি আমি নিউ বের করতে চাই, কম্পাঙ্ক বের করতে চাই, 1 সেকেন্ডের মান, এই যে 1 সেকেন্ডের মান, তাহলে কম্পাঙ্কর মানগুলো অনেক বড় মান আসে, 10 টু দি পাওয়ার 13, 18, 19, 20, 28, বিশাল বিশাল পাওয়ার আসে কম্পাঙ্কের মানে। আবার বলছি, যদি আমি 1 সেকেন্ডে যে আলো যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে এই ফ্রিকোয়েন্সির মানটা এত বেশি আসে যে এই ধরনের মান ক্যালকুলেটরে ব্যবহার করা, এই ধরনের মান মুখে বলা, মনে রাখা কষ্টকর, কঠিন। সে কারণে এটাকে আরও সরলীকরণ করার জন্য কি করা হলো, করলেন পরবর্তীতে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা নামে একটা টার্ম ব্যবহার করেন, সেটাকে প্রকাশ করা হয় নিউ বার দ্বারা। ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। এখন আমরা সেই ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা এটা কি দেখো, ওয়েভ নিউ এর আমরা একক পাইলাম পার সেকেন্ড একক, এটাকে এভাবে বলা হয় হার্টজ, HERTZ সংক্ষেপে HZ, হার্টজ নিউ। এখন নিউ বারের একক হলো পার সেন্টিমিটার, পার মিটার। স্যার পার সেন্টিমিটারে কতগুলো তরঙ্গ, তার মানে বোঝো তার অর্থ তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারের চেয়ে অবশ্যই ক্ষুদ্র, না হলে বলতো না যে পার সেন্টিমিটারে কতগুলো তরঙ্গ, পার মিটারে কতগুলো তরঙ্গ। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেক অনেক ক্ষুদ্র, সেজন্য বলল পার সেন্টিমিটারে কতগুলো তরঙ্গ, পার মিটারে কতগুলো তরঙ্গ। এখন একটা প্রশ্ন তুমি বলো, তাহলে আমার দরকার হলো পার সেন্টিমিটারে কত, এটা যদি বের করতে চাই, নর্মালি পার সেন্টিমিটার ছোট, এটা দিয়েই করা হয়, তবে এসআই করতে গেলে তুমি পার মিটারও হিসাব করতে পারো। তো এখন তোমাকে বলো পার সেন্টিমিটারে স্যার হিসাব করবো কেমনে, তাহলে বলো তো আমরা যদি বলি সি সেন্টিমিটারে আলোর বেগ সি সেন্টিমিটারে তরঙ্গ হয় নিউটি, অতএব 1 সেন্টিমিটারে তরঙ্গ হবে নিউ বাই সিটি। এই নিউ বাই সিটি ইজুকাল টু, দেখো তো 1 সেন্টিমিটারে কিনা, অর্থাৎ এটাকেই বলবো নিউ বার ইজুকাল টু নিউ বাই সি, নিউ বার ইজুকাল টু নিউ বাই সি। তাহলে এখন একটা প্রশ্ন বলো তো, তাহলে আমি এই দুইটা মুছে দেই।
দেখো নিউ বার ইজ ইকুয়াল টু নিউ বাই সি বার পার সেন্টিমিটারে, এটা বেগ পার সেন্টিমিটারে, সরি পার সেন্টিমিটারে কত, এই দূরত্বে কত। তাহলে এখন বলো নিউ বার বলতে আমরা বলতেছি নিউ বার ইজ ইকুয়াল টু নিউ বাই সি। আবার বলো তো তুমি কিছুক্ষণ আগে নিউ ইজ ইকুয়াল টু কি পাইলা, তাহলে বলো তো নিউ ইজ ইকুয়াল টু যদি সি বাই ল্যামডা হয় তাহলে এখানে মান বসাও তো, তাহলে সি বাই ল্যামডা, তাহলে উপরে কি আসে সি, এখানে বলো তো সি ল্যামডা, তাহলে সি সি ক্যান্সেল, 1 বাই ল্যামডা বলা যায় কি না নিউ বার ইজ ইকুয়াল টু। তাহলে নিউ বারের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি, 1 সেন্টিমিটারে পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে যতগুলো তরঙ্গ সৃষ্টি হয়। তুমি বলতে পারো স্যার 1 সেন্টিমিটারে কে যতগুলো তরঙ্গ সৃষ্টি করে, বলছি 1 সেন্টিমিটারে আলো চলার পথে যতগুলি তরঙ্গ সৃষ্টি করে তার মোট সংখ্যাকে সৃষ্টি হয়, তার মোট সংখ্যাকে তরঙ্গ সংখ্যা বলে। তরঙ্গ সংখ্যা বলে, একে নিউবার দ্বারা প্রকাশ করা হয়, এর একক পার সেন্টিমিটার, এর একক পার সেন্টিমিটার। তাহলে আমরা এটা মুছে দিতে পারি, বলো এটা মুছে দিতে পারি। এবারে তাহলে তরঙ্গ সংখ্যা গেল, তরঙ্গ গেল, তাহলে আমি কয়টা টার্ম পাইলাম, একটা পাইলাম নিউ কি, এটাকে পাওয়ার ভাবো না, এটা পাওয়ার না কিন্তু এটা ঠিক চিহ্ন। তাহলে বলো নিউ ইজ ইকুয়াল টু পাইছি, ল্যামডা ইজ ইকুয়াল টু পাইছি, ই ইজ ইকুয়াল টু পাইছি, ই ইজ ইকুয়াল টু পাইছি, এটা পাইছি। এবার বলো আমরা আরেকটা পাইলাম কি, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা। তার মানে আমি দেখো আমি তরঙ্গ বের মানে কম্পাঙ্ক বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, আমি এনার্জি বের করতে পারবো, আমি এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক তৈরি করতে পারবো, আমি ওয়েভ নাম্বার বের করতে পারবো। ফলে আমার এই আলোর বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে, বিভিন্ন মান দিয়ে এগুলোর যে কোনো ধরনের অঙ্ক তোমাকে দিতে পারে, যে কোনো ধরনের অঙ্ক দিতে পারে। তাহলে এগুলো গেল আলো সংক্রান্ত। এরপর আমরা এখন চলে যাচ্ছি আলোর প্রকারভেদ, এটা মুছে দিলাম। আলোর প্রকারভেদ, আলোকে আমরা মোটামুটি 7টা ভাগে ভাগ করি, টোটাল রেডিয়েশন বা বিকিরণকে। রেডিয়েশন বা বিকিরণকে আমরা কয় ভাগে ভাগ করব, 7 ভাগে ভাগ করব। আমরা শুরু করতেছি আমাদের এবার আলোর রেডিয়েশন, টোটাল রেডিয়েশনের বিভক্তিকরণটা। আমরা টোটাল ভাগটা 7 ভাগ, একটা প্রথমটার নাম হলো মহাজাগতিক রশ্মি রে। এটা পৃথিবী পৃষ্ঠে আসে না, এটা পৃথিবী পৃষ্ঠের অস্তিত্ব নয়, এটা নিয়ে আমরা বলবো না, এটাকে আমরা বাইরে রেখেই বাকি 7 ভাগ করব। মহাজাগতিক রশ্মি এটা একেবারে সূর্যের থেকে সৃষ্টি, আর আমরা যত রেডিয়েশনই বলতেছি সব রেডিয়েশন উৎপত্তি হলো সূর্য থেকে। কিন্তু আমরা এখন টেকনিক্যাল, আমরা এখন মেশিন দিয়েও এই রেডিয়েশনগুলো তৈরি করতে পারি, গামা রে, এক্স রে। কিন্তু ন্যাচারাল যদি বলো তাহলে অবশ্যই সেটা সূর্যের থেকে উৎপত্তি। এবং সূর্যে এটা কিভাবে তৈরি হয় সেটাও তোমরা জানো, এখানে সবগুলো নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে এই রেগুলা সব পাওয়া যায়। এবার আরেকটা কথা বলছি, আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ বলছি। তার মানে কি, আলো মাধ্যম নির্ভর, মাধ্যম চেঞ্জ হইলে আলোর বেগ চেঞ্জ হবে।
যেমন একটা দেয়াল ভেদ করার জন্য যখন আলোকে আমরা পাস করব, দেয়ালের উপর ডিপেন্ড করবে আলোর বেগ, আলো কতটা ভেদ করতে পারে, কোন আলো ভেদ করে বাইরে যেতে পারবে, কোন আলো ভেদ করতে পারবে না। তো আমরা এই যে বলছি যে এটা ডিপেন্ড করে মাধ্যমের উপর, আমরা যা করতেছি সেটা সব লিখতেছি শূন্য মাধ্যমে, অর্থাৎ কোনো মাধ্যম নেই, ফ্রি। এবার আমরা বলছি যে টোটাল রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিকিরণকে আমরা 7 ভাগে ভাগ করব। তার মধ্যে একটা সবচেয়ে মহাজাগতিক রশ্মি, সেটাকে আমরা বাদ দিয়েই বলবো মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি এর রেঞ্জটা হলো 0.00005 ন্যানোমিটার। এর চেয়েও ক্ষুদ্র, এর চেয়েও ক্ষুদ্র, এর চেয়েও ক্ষুদ্র, এর চেয়েও ক্ষুদ্র। এবার একটা কথা বলো, মহাজাগতিক রশ্মির পরে গামা রশ্মি, এইটা ব্যবহার হয় পৃথিবীতে, এবং এটা পৃথিবীতে আমরা এটা কনভার্ট করে তৈরি করে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়। এটার রেঞ্জ হলো 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার হয়েছে। এটা আসলে গ্রেটার দেন না, লেস দেন, এটাকে বলবো এইভাবে। হ্যাঁ, এটা চেয়ে আরো ক্ষুদ্র, এটা চেয়ে আরো ক্ষুদ্র। এত গামা রশ্মি। এরপর দেখো তুমি গামা রশ্মির পরে এটা হলো এক্স রে। এক্স রে এটা তুমি দেখো, এটার পাওয়ার হলো 0.01 থেকে 10 ন্যানোমিটার। এক্স রের পর আমরা যদি বলি তাহলে অতি বেগুনি, ইউভি ভিজিবল, অতি বেগুনি 10 থেকে 380 ন্যানোমিটার। অতি বেগুনি থেকে এবার ভিজিবল বা দৃশ্যমান 380 থেকে 780। কোনো বইয়ে এটা আছে 400 থেকে 700, কোনো বইয়ে আছে তোমার 400 থেকে 380 থেকে 800। তবে তুমি এটা এবং এইটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড, 400 থেকে 700 দৃশ্যমানের পরে। এরপরে কি আছে? আইআর, ইনফ্রারেড রেডিয়েশন। এটার রেঞ্জ হলো, এটাও ন্যানোমিটার। দেখো এটা হলো 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। মাইক্রোওয়েভ এটা হলো 1 মিলিমিটার থেকে 1 মিটার থেকে 1 মিটার। এবং রেডিও এবং টিভি ওয়েভ এইটা হলো 1 মিলিমিটার থেকে, এখানেও এটাকেও বলা হয় 1 মিলিমিটার থেকে, আমরা মিটার থেকেও বলতে পারি 10 কিলোমিটার পর্যন্ত। তার মানে বোঝো একটা রেডিও বা টিভি ওয়েভ, এটা লেন্থ কত, একটা তরঙ্গ দৈর্ঘ্যের। কার এগুলা? এটি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এর মান, ল্যামডা এর মান। তাহলে বলো ল্যামডা এর মান। মহাজাগতিক রশ্মি এটা পৃথিবী পৃষ্ঠে সম্ভব না, এটা সম্পূর্ণ বাইরে। এটাকে বাইরে রেখেই আমরা তোমার হলো আলোর ভাগ করতেছি। এটা ভাগের মধ্যে পড়ে না। বলো তাহলে আলোর ভাগ কয়টা পেলাম? একটা পেলাম গামা রশ্মি, একটা এক্স রে, একটা অতিবেগুনি, একটা দৃশ্যমান, একটা আইআর ইনফ্রারেড রেডিয়েশন, একটা মাইক্রোওয়েভ এবং একটা রেডিও এবং টিভি ওয়েভ। 1 2 3 4 5 6 7 7টা ভাগে ভাগ করলাম।
আমরা বলি তোমাকে জাস্ট বলার জন্য, গল্প করার জন্য। দেখো কয়দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। সৃষ্টিকতার অবদান 7 দিনে। দেখো 7 ধরনের রেডিয়েশন, নর্মাল যে রেডিয়েশন। এবার বলো যে পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। এখন পর্যন্ত শক্তি স্তর বিদ্যমান 7টা। পরমাণু দেখো রেডিয়েশনও 7 ধরনের। তো এখন একটা প্রশ্ন এখানে, এই যে রেডিয়েশনগুলো দেখো তো, তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য ছোট্ট সবচেয়ে, এটা পাওয়ার তাহলে সবচেয়ে বেশি। এটা যদি আমার তোমার বডিতে প্রয়োগ করা হয়, বডির সমস্ত কোষ মেরে ফেলে, পুড়িয়ে দেবে। এইটা দিয়ে কি করা হয়? চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায়, কেমোথেরাপি, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করে কি? গামা রশ্মি দিয়ে ওই যে জায়গাটায় ক্যান্সার চিকিৎসা মানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, ওই বৃদ্ধিটা রোধ করার জন্য ওই জায়গায় গামা রশ্মি প্রয়োগ করে ওখানে কোষগুলোকে মেরে ফেলা, পুড়িয়ে ফেলা হয়। এত পাওয়ার বেশি। এবং ব্যবহার আর একটা, বীজের অণুজীব ধ্বংস, অণুজীব মেরে ফেলা হয়, ধ্বংস করা হয়, অণুজীব ধ্বংস করা হয়, বীজের অণুজীব। তাহলে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, বীজের অণুজীব ধ্বংস বা মেরে ফেলার কাজে ব্যবহার হয়। এবার 2 নম্বর তুমি বলো এক্স-রে। এক্স-রে কি হয়? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি এক্স-রে দ্বারা আমরা নির্ণয় করি। অতিবেগুনি ব্যবহার, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। এবার তুমি বলো দৃশ্যমান। স্যার দৃশ্যমান দিয়ে কি হয়? স্যার দৃশ্যমান দিয়ে আমরা দৃশ্যমান আলো আমরা দেখতে পারি? আসলে না, দৃশ্যমান আলো আমরা দেখতে পাই না। আলো কখনো আমরা দেখতে পাই না। দৃশ্যমান আলো কোনো বস্তুকে দেখাতে সাহায্য করে। কি বললাম? দৃশ্যমান আলো কোনো বস্তুকে দেখাতে সাহায্য করে, অন্য আলোগুলো দেখাতে সাহায্য করে না। দৃশ্যমান আলো কোনো বস্তুকে আমার চোখে প্রতিফলিত করে নিয়ে আসে এবং আমার চোখ দিয়ে আমি সেই বস্তুকে দেখতে পাই। কোনো বস্তুর উপর আলো পড়বে, রিফ্লেক্ট হয়ে আমার চোখে আসবে, আমি তখন ওই বস্তুটাকে দেখব। এটাই দৃশ্যমান আলোর কাজ। অন্য আলোগুলো এটা পারে না, পাওয়ার কম, পাওয়ার বেশির কারণে। তাহলে একটা মানে সৃষ্টিকর্তার কি অবদান! এই যে এতগুলা রে, তার মধ্যে একমাত্র দৃশ্যমান আলো একটা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য অংশ। এইটুক তরঙ্গদৈর্ঘ্য অংশের আলো আমাদেরকে পৃথিবীতে সমস্ত মানুষকে বাঁচিয়ে রেখেছে, দৃশ্যমান করে রেখেছে। তাহলে এখন বলো দৃশ্যমান আলো কি করে? স্যার দেখতে সাহায্য করে। 2, সালোক সংশ্লেষণ এ সাহায্য করে। সালোক সংশ্লেষণ না হলে পৃথিবীতে মানুষ বসবাসের যোগ্য হইতো? মানুষের বসবাস সম্ভব হইতো না। সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সাইকেল মানে রিসাইকেল, বোঝো তাহলে আমরা অক্সিজেন পাই, গাছ কার্বন ডাইঅক্সাইড পায়। সালোক সংশ্লেষণ এবং সমস্ত রাসায়নিক বিক্রিয়া দৃশ্যমান আলোর সাপেক্ষে। তাহলে বলো রাসায়নিক বিশ্লেষণে ব্যবহার হয়। তাহলে গামারে চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায় এবং অণুজীব ধ্বংস, এক্স-রে অঙ্গ প্রত্যঙ্গের ছবি চিকিৎসা বিজ্ঞানে, অতিবেগুনি আমরা বলছি অতিবেগুনি দিয়ে জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণ, দৃশ্যমান দিয়ে দেখা, সালোক সংশ্লেষণ এবং রাসায়নিক বিশ্লেষণ। আইআর, তাহলে বলো আইআর কি? এটাও দিয়ে রাসায়নিক, দেখো আইআর দিয়ে চিকিৎসা বিজ্ঞানে আইআর এর ব্যবহার আছে। এক, চিকিৎসা বিভিন্ন বলো তোমরা ফিজিওথেরাপি দেয় আইআর দিয়ে। তারপরে তোমার হলো স্ট্রোকের চিকিৎসায়, বিভিন্ন ধরনের চিকিৎসা আইআর রশ্মি ব্যবহার হয়। মাইক্রোওয়েভ, এই মাইক্রোওয়েভ দেখো এটা ওয়াইফাই কানেকশনে ব্যবহার হয়। রিমোট কন্ট্রোল,
তারপরে তোমার এখানে আর একটা জিনিস আছে, মাইক্রো ওভেনে ব্যবহার হয়। আর রেডিও এবং টিভি ওয়েভ, রেডিও এবং টিভি সিগন্যাল এর ব্যবহার হয়। আর এমআরআই চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয়, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয়। তাহলে বলো, এই যে 7টি বর্ণের আলো, তার প্রত্যেকটি বর্ণের আলোর ব্যবহার আমরা দেখলাম। আমরা এবার এদের মধ্যে এই 7 ভাগের 1 ভাগ দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোটাকে আবার আমরা 7 ভাগে, মানে কয় ভাগে ভাগ করতে পারি সেটা দেখতে চাই। তাহলে আমি এটা মুছে দিলাম। আমরা এখন যাব তাহলে দৃশ্যমান আলোর ভাগ। এবার আমরা তাহলে বলতে পারি দৃশ্যমান আলো, দেখো দৃশ্যমান আলো 400 থেকে 700 ন্যানোমিটার, বা তুমি বলতে পারো যে না 380 থেকে 780 বা 800, কোনো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। আমি মনে করি তুমি বেজ হলো এটা, এর মধ্যে এটা থেকে ধরতে পারো, এই এত পর্যন্ত ধরতে পারো, এরপরেই তাহলে আইআর। আর এর 400-র আগে যদি 380 বন্ধ ধরি, তাহলে 380-র পরেই হলো, মানে আগে হলো অতি বেগুনি। অতি বেগুনি মানে ইউভি, আলট্রা ভায়োলেট, আর এরপরে ভায়োলেট। অতি বেগুনি, তার বেগুনি চেয়েও পাওয়ার বেশি, তারপরেই বেগুনি, শুরু দৃশ্যমান। তাহলে এখন আমরা এই যে 400 থেকে 700, এটাকে তুমি বলো কেউ পড়ছো বেগুনি, বেনি আ স হ ক লা, ভিবজিওর, বেনি আস কলা। আমরা এটা পড়ছি রং ধনুর রং 7টা রঙের সাপেক্ষে। তাহলে আমি অলরেডি বুঝতে পারতেছি যে দৃশ্যমান আলো 7টা রঙের সমাহার, 7টা রঙের সমান। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। এখান থেকে একটা এমসিকিউ সচরাচর আসে, রেঞ্জ, সেটাই আসে, রেঞ্জটাই পরীক্ষায় আসে বেশি। দেখি তাহলে আমরা বলছি প্রথমে বেগুনি আলো, বেগুনি রেঞ্জ তুমি ধরো 380 থেকেই 424 ন্যানোমিটার। এবার বলো বেগুনির পর নীল, 424, স্যার ওখানেও 424, এখানে 424-এর পর থেকে বলো 424.1, মানে 424-এ শুরু শেষ, আর 424-এর পর থেকেই শুরু, বা 424 একেবারে ওই লিমিট থেকেই। এই জন্য 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি, আসমানি 450 থেকে 500। সবুজ 500 থেকে 575। তারপরে বলো হলুদ 575 থেকে 590। কমলা 590 থেকে 647। এবং লাল, তাহলে বলো
লাল এর পরে যা অবশিষ্ট থাকে, যদি 800 পর্যন্ত ধরো 800, তাহলে লাল হলো 647 থেকে 800 পর্যন্ত, 780 পর্যন্ত এত ন্যানোমিটার। এই যে দৃশ্যমান আলো, বেনিয়া সহ কলা 7টা ভাগ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটাকে যদি তুমি বলো এটা ভায়োলেট, ইন্ডিগো, তারপরে ব্লু, এই জায়গায় একটু তোমার কম বেশি যে নীল এবং আসমানিকে ইয়া করা হচ্ছে এই ভিবজিওর, তারপরে তোমার বলো সবুজ, গ্রিন, তারপরে ইয়েলো, অরেঞ্জ, রেড। তাহলে এই যে আমরা 7টা ভাগ পাইলাম, এই 7 ভাগের মধ্যে দেখো তাহলে কোনটা আলোর তীব্রতা বেশি? দেখো তো তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিসের ভিত্তিতে স্যার? এটাও ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের মান এর সাপেক্ষে। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কম, ছোট? বেগুনি। তাহলে বেগুনি আলোর তীব্রতা বেশি। কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? লালের। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম বড়, এটা কি তীব্রতা কম, তীব্রতা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বড় আর আলোর তীব্রতা বেশি। আলোর তীব্রতা বেশি। তাহলে এখন বলো তোমরা যে আমরা এখান থেকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে প্রত্যেকটা, এইটা একেবারে তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা এমসিকিউতে এর যে কোনো একটা আসতেই পারে, যে কোনো একটা আসতেই পারে। এবার আমাদের প্রশ্ন হলো, আমরা তুলনা করতে চাই। তোমাকে আমরা এর আগেও সূত্র দিয়েও দেখাইছি যে বেগুনি আলোর সাথে যদি আমি লাল আলোর তুলনা করি এনার্জি ডিফারেন্সটা কীরকম হবে সেটা। তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পারি। অঙ্ক দেখার জন্য দেখো তো আমি তোমাকে দুটি অঙ্ক লিখে দিচ্ছি এখন। দুটি অঙ্ক দেখো তো, যদি বলা হয় বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 410 ন্যানোমিটার, এ আলোর কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, কম ফ্রিকোয়েন্সি মানে নিউ বার, এবং এনার্জি, শক্তি বের করো। এখন স্যার বের করব, শক্তিটা বের করার সময় শক্তিটা দুটি এককে বের হয়। আমরা জানি এটা হলো হয় এসআই না হয় সিজিএস। এনার্জি এসআই এ শক্তির একক হলো জুল, আর সিজিএস এ হলো আর্ক, আর্ক, বাংলায় আর্ক এভাবে লেখে। আর্ক হলো সিজিএস এককে শক্তির একক, আর এসআই এককে হলো জুল। তাহলে আমরা দুই এককেই আমরা এনার্জি বের করে দেখবো তোমার। আর নিউ কম্পাঙ্ক, তোমরা বলো কম্পাঙ্ক অলওয়েজ পার সেকেন্ড, অথবা এর একক হলো হার্টজ। আর নিউ বার আমরা জানি পার সেন্টিমিটার। হ্যাঁ, হাজারি স্যারের বই দেখবে যে পার মিটারেও আছে, করতে পারো, কিন্তু পার সেন্টিমিটার এটাই সচরাচর বেশি ব্যবহার হয় পার সেন্টিমিটারে। কারণ অর্গানিকে যত এই অ্যানালাইসিস আছে, অর্গানিকের বিভিন্ন ফাংশনাল গ্রুপ আইডেন্টিফিকেশনে সর্বদা মানগুলো দেওয়া পার সেন্টিমিটারে, বলে পার সেন্টিমিটারের ব্যবহারটাই আমরা মনে করি বেশি। তাহলে বলো তো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 410 ন্যানোমিটার, এ আলোর ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার এবং শক্তি বের করো। তাহলে আমরা যদি বলি বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য 410 ন্যানোমিটার, কিন্তু আমাকে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির সমীকরণটা কি? আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু, তাহলে বলো তো সি বাই ল্যামডা কি না? সি বাই
ল্যামডা। এবার বলো তো তাহলে আলোর বেগ কনস্ট্যান্ট সি কত দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻, যেহেতু এসআই করতে চাই তাহলে বলো তো এসআই রাখো 8 মিটার পার সেকেন্ড। এবার বলো তুমি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 410 ন্যানোমিটার, কিন্তু বলো তো আমরা ন্যানোমিটার রাখতে পারবো, এটা যেহেতু মিটারে নিয়েছি তাহলে এটাকে মিটারে নেব। কত ন্যানোমিটারে কত মিটারে 1 ন্যানোমিটার আমরা জানি, তাহলে বলো তো কত ন্যানোমিটার, বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার, 10⁻⁹ মিটার। তাহলে 410 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে এখন তুমি মানটা বসাও তো, বসাইলে আমরা কি পাবো দেখো তো, সি কত 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা হলো 410 ইন্টু 10⁻⁹। এটার একক বলো কি, এটার একক হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এবং এটার একক বলো তো কি মিটার, নিচে আসবে কি মিটার। তাহলে মিটার মিটার ক্যান্সেল, থাকে কি তাহলে বলো এখান থেকে যে মানটা তুমি পাবে সেটা আসবে পার সেকেন্ড একক। হিসাব করে নাও, ক্যালকুলেটারে হিসাব করে নাও, আমার কাছে ক্যালকুলেটার এই মুহূর্তে নাই, আমি জাস্ট ফর্মুলেট করে দিলাম, তুমি হিসাবটা করে নাও। পার সেকেন্ড নিউ পেয়ে গেলাম। এবার বলো তো নিউ এই হিসাবে পারলো, এবার ওয়েভ নাম্বার, তাহলে আমি এটা মুছে দেই। তাহলে বলো তো এবার নিউ বার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি নিউ বার ইজ ইকুয়াল আমরা জানি 1/λ। তাহলে বলো তো আমরা বললাম নিউ বার আমরা পার সেন্টিমিটারে সচরাচর বের করবো, তুমি না স্যার আমি মিটার বের করবো, করো। তাহলে বলো তো নিউ বার 410 ন্যানোমিটার। তাই এখন বলো আমি যদি বলি পার সেন্টিমিটার বের করব, তাহলে বলো তো আমার এখানে কি লাগবে, আমি তখন মিটারে নেব না সেন্টিমিটারে নেব, 10⁷ সেন্টিমিটার। তাহলে বলো তো এই মানটা এখানে ব্যবহার করো, করলে যা আসে 1/410 ইন্টু 10⁻⁷। তুমি বলতে পারো স্যার এটাকে আমি এরকম করতে পারি তো, 4.10 ইন্টু 10⁻, বলো কত পয়েন্ট নিয়ে আসছো, তাহলে এখানে 10⁻⁵ পয়েন্ট -5 এইরকম তুমি করতেই পারো সেটা। তাহলে বলো তো এটা করলে যা আসবে এখানে এইটা দিয়ে পার সেন্টিমিটার একক আসবে পার সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটার নিচে, অতএব পার সেন্টিমিটার একক আসবে। এবার আমি যাচ্ছি এনার্জির পারপাসে, তাহলে দেখো তো এনার্জি কিভাবে বের করতে পারি 2 এককে, দেব মুছে। তাহলে আমরা এটা মুছে দেই। এনার্জির সমীকরণের ক্ষেত্রে আমরা একটা সিজিএস বের করব, একটা এসআইএ। ই ইজ ইকুয়াল টু hc/λ আমাদের সূত্র, কারণ যেহেতু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, যদি তরঙ্গ দৈর্ঘ্য না দিয়ে কম্পাঙ্ক দেওয়া থাকতো তাহলে আমি এইচ নিউ ব্যবহার করেও অঙ্কটা করতে পারতাম, এইচ নিউ ব্যবহার করেও করতে পারতাম। তুমি বললো স্যার আমি তো নিউ ফ্রিকোয়েন্সি বের করছি, তাহলে তোমাকে ফ্রিকোয়েন্সি বের করে নিয়ে তারপর করতে হবে। আর যদি তুমি সরাসরি তরঙ্গ দৈর্ঘ্য দাও, সরাসরি ইউজ করতে চাও, তাহলে এই সূত্র করতে হবে। তাহলে বলো তো এখন এটা দেওয়া, আমি প্রথমে যেহেতু এটা এসআইএ দেওয়া, ফলে আমি এটাকে এসআইএ করতে চাই, 10⁻⁹ মিটার। এবার বলো তো আর একটা টার্ম লাগে, এই প্লাঙ্কস কনস্ট্যান্ট, এসআইএ প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এখন এসআইএ তিনটের মান বসাও। তাহলে বলো তো মানগুলো বসালে এটার মান কি 6.626 ইন্টু 10⁻⁻34 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁸, আর ল্যামডা হলো 410 ইন্টু 10⁻⁹ এই। তাহলে এখন বলো তো এর পাশে যদি আমরা এককগুলো বের করতে চাই, তাহলে এককগুলো বসাও তো। এটার একক কি জুল সেকেন্ড, ইন্টু এটার একক মিটার পার সেকেন্ড,
আর এটার একক বলো তো কি? এটার একক হলো মিটার। তাহলে মিটার মিটার ক্যান্সেল, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল। এটার যে মান আসবে এই মানটা এখানে তুমি ক্যালকুলেশন করে দেখবে, পাওয়ার আসবে 10⁻19 জুল। এখানে মান তুমি বের করে নাও, 19 জুল। এবারে আমি দেখতে চাই, এটা মুছে দেই, বলো সিজিএস এ দেখাতে চাই, সিজিএস এ দেখাতে চাই। তাহলে বলো তো সিজিএস এর ক্ষেত্রে মানটা এটা, তাহলে আমি দেব কি? এটা দেব কি? তাহলে বলো তো আলোর বেগ সেন্টিমিটার, বলো তো 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো 10⁻7 সেন্টিমিটার। আর এটা হলো জুল না বলে আর্ক বলবো, -27 ERG আর্ক সেকেন্ড। তাহলে এখন মানগুলো তুমি বসাও, মানগুলো বসালে দেখো তো কি আসে, 6.626 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁻10, আর নিচে হলো কত, 410 ইন্টু 10⁻⁻7। এবার তুমি এখন দেখো এদের এককগুলো যদি আমি বের করতে চাই তাহলে কি আসবে? এটা হলো ERG আর্ক সেকেন্ড ইন্টু, এটার একক বলো তো কি? সেন্টিমিটার পার সেকেন্ড। আর এটার একক বলো তো সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল, ERG আর্ক। এবং এটা ক্যালকুলেশন করে তুমি পাওয়ারটা দেখবে, এটার পাওয়ার আসবে 10⁻12। তাহলে দেখো, আর আগে SI এ মান পাওয়ার ছিল 10⁻19 ইন্টু এখানে তোমার এই যে মান ক্যালকুলেশন করে যা আসবে করো, তাহলে 10⁻12 আর 10⁻19, তার ডিফারেন্স কত যদি দেখি, তাহলে 1 জুল সমান সমান 10⁻7 ERG আর্ক। এই হিসাব তুমি পেয়ে যাবে SI এবং CGS এর মধ্যে তুলনা করলে, এই হিসাব পেয়ে যাবে। তাহলে বলো, আমরা এই রকম করে অঙ্ক, মানে তোমার বিভিন্ন ধরনের ম্যাথ আসবে, ফ্রিকোয়েন্সি, কখনো কম্পাঙ্ক দেওয়া আছে, কখনো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, কখনো ওয়েভ নাম্বার দেওয়া, এনার্জি বের করো, এনার্জি দেওয়া, ওয়েভ নাম্বার বের করো, ম্যাক্সিমাম সময় ল্যামডা দেওয়া থাকবে, ওয়েভ নাম্বার, ওয়েভ তারপর কম্পাঙ্ক, এগুলো বের করার জন্য বলবে। আমরা আর এনার্জি 2 এককেই তুমি বের করা শিখবে, কারণ কখন কোন এককে উল্লেখ করেও দিতে পারে। তাহলে বাসার কাজ আমি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা একইভাবে বেগুনি আলোর না বলে এইটা বাসায় করো তো, লাল আলোর এবং তুলনা করো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার, এ আলোর ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বার শক্তি বের করো, এবং বেগুনি আলোর সাথে লাল আলোর শক্তির তুলনা করো। কি বললাম? বেগুনি আলোর সাথে লাল আলোর শক্তির তুলনা করো। এইটাই বাসার কাজ থাকলো তোমাদের, করে পরীক্ষা প্রমাণ করবে লাল আলো এবং বেগুনি আলো কে কত গুণ কাটছে শক্তিশালী। আমরা আগামী দিন শুরু করব এই ব্যাসার্ধের সমীকরণ, এনার্জির সমীকরণ, মানে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের শক্তির সমীকরণ, এই জিনিসগুলো। তবে কয়েকটা অঙ্ক প্রয়োজনে আগে দেখা দিয়ে তারপরে আমি প্রয়োজনে ওটাতে যাব। তাহলে আজকে এটা মুছে দিলাম। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।